আসসালামু আলাইকুম। আমি এফপিএলবি থেকে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এসেছি গেম উইক 13 এর প্রিভিউ নিয়ে, যেটা আমি চেষ্টা করেছি আপনাদের করা সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে গেম উইক 13 প্রিভিউটি সাজানোর জন্য। তো গেম উইক 13 প্রিভিউয়ে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি আমার চ্যানেল থেকে যে কোনো ভিডিও আপলোড দিলে কিংবা আমি কখনো লাইভে আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। গেম উইক 13 এর প্রিভিউতে যাওয়ার আগে যে বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে শুরু হয়ে গেছে ক্রিসমাস পিরিয়ড, এবং ক্রিসমাস পিরিয়ডে যেটা হবে যে একই সপ্তাহে দেখা যাবে 2টা বা 3টা এফপিএল গেম উইক চলে আসবে, যার কারণে ব্যাক টু ব্যাক 2 থেকে 3 দিন পর পর একটা করে ম্যাচ হওয়ার কারণে প্লেয়াররা হয়তো বা কিছু ম্যাচে রেস্ট পাবে, কিছু ম্যাচে বেঞ্চ হবে। তো এই ব্যাপারগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যে কোনো প্লেয়ার নেওয়ার ব্যাপারে। বিশেষ করে ম্যানচেস্টার সিটির প্লেয়ার আমরা সাধারণত নিয়ে থাকি সবাই, এবং ম্যানচেস্টার সিটিতে নর্মালি খুব বেশি রোটেশন হয়, আর এই ক্রিসমাস পিরিয়ডে অনেক বেশি হয়তো রোটেশন আমরা দেখতে পারবো। তো এই কারণে কোনো প্লেয়ার নেওয়ার আগে আমাদের অবশ্যই দেখতে হবে সে আগের ম্যাচে কতটুকু মিনিট খেলেছে। বিশেষ করে ক্যাপ্টেন্সি চয়েস করার ক্ষেত্রে সে যদি আগের ম্যাচে 90 মিনিটস খেলা থাকে, হয়তো বা একটা চান্স থাকে পরবর্তী ম্যাচে সে বেঞ্চ হতে পারে কিংবা একদমই রেস্ট পেতে পারে। তো এই ব্যাপারগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, এবং সেই অনুযায়ী হয়তো বা আমাদের বেঞ্চে কিছু প্লেয়ার রেখে আমাদের টিমটি সাজাতে হবে। মিড উইক ডেডলাইন্সের ব্যাপারে যেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে গেম উইক 13 এবং গেম উইক 14 এর মাঝে ব্রেক মাত্র 3 দিনের, এবং গেম উইক 15, গেম উইক 16 এবং গেম উইক 17 এই 3টা গেম উইক মোটামুটি এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তার মানে 7 থেকে 8 দিনের মাঝে আমরা 3টি এফপিএল গেম উইক পাবো। তো বুঝতেই পারছেন যে খুব দ্রুত একটি গেম উইক চলে যাবে, এবং এই কারণে রোটেশনটা খুব বেশি হবে। তো এই কারণে প্লেয়ারগুলো নেওয়ার আগে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সেই প্লেয়ারটি আগের ম্যাচে কতটুকু সময় খেলেছে, এবং ক্যাপ্টেন্সি চয়েস করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, এবং ভাইস ক্যাপ্টেন্সি হয়তো বা এখন একটা ক্রুশাল পয়েন্ট হতে পারে। তো এই রোটেশন রিস্কের ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের টিমটা সাজাতে হবে। অ্যাজ ইউজুয়াল আমি গেম উইক 13 এর প্রিভিউ শুরু করছি আমার ওয়াচ লিস্ট দিয়ে। ওয়াচ লিস্টের 3টা নতুন প্লেয়ার সন হিউংমিন, সার্জিও রেগুইলন অ্যান্ড চে অ্যাডামস। সন হিউংমিন আমার ফার্স্ট প্লেয়ার, যাকে এফপিএল টিম থেকে বাদ দেওয়া হয়তো বা এই সিজনের সবচাইতে বড় এবং প্রথম ভুল ছিল, কারণ সন হিউংমিন ফর্মে থাকা একটা প্লেয়ার ছিল, জাস্ট ফিক্সচারের কারণে তাকে এফপিএল টিম থেকে বাদ দিয়েছিলাম। বাট আনলাকিলি বলবো না লাকিলি বলবো জানি না, কিন্তু সন এবং কেইন এবং পুরো স্পার্স টিম আসলে এই বিগ ম্যাচগুলো খুব ভালো করেছে। টেবিলে এখন পর্যন্ত তারা টপে আছে। সন কেইন দুইজনই গোল অ্যাসিস্ট করছে, এবং তাদের যে ডুয়োটা ডেডলি ডুয়ো হয়ে যাচ্ছে দিন দিন। তো এই কারণে আমার মনে হয় যে সনকে সময় এসেছে আবার টিমে ব্যাক করে নিয়ে আসার। তার টাফ ম্যাচগুলো বলতে গেলে অনেকটাই শেষের পর্যায়ে, হয়তো বা লিভারপুল ম্যাচের পর তার ফিক্সচারগুলোকে অতটা টাফ বলাও যাবে না, কারণ লিস্টার দেন উলফস, আই থিঙ্ক দিস আর দ্য ম্যাচেস ওয়ার হি ক্যান স্কোর ইজিলি। সো ওকে আবার টিমে আনার জন্য একটা প্রিপারেশন চলছে, হয়তো বা 2 সপ্তাহের মধ্যেই, ইভেন লিভারপুল ম্যাচটার পরেই হয়তো বা সনকে টিমে নিয়ে আসবো। দেন ডিফেন্সে সার্জিও রেগুইলন একজন কনসিস্টেন্ট পারফর্মার, 5.7 মিলিয়ন প্রাইসে মোটামুটি তাকে একটি প্রিমিয়াম ডিফেন্ডার ধরা যায়। স্পার্সের ডিফেন্সিভ ফর্ম আসলে খুব ভালো যাচ্ছে, তো তারা অলরেডি সিজনে হয়তো বা 6টা ক্লিনশিট রেখে ফেলেছে। রেগুইলন অ্যাসিস্ট করেছে 2টা, প্লাস ক্লিনশিট আছে, রেগুলার স্টার্ট করছে, এবং প্রাইস তুলনামূলকভাবে আর্নল্ড এবং রবার্টসনের চেয়ে যথেষ্ট পরিমাণে কম। তো এই কারণে স্পার্সের যেহেতু একটি ভালো ফিক্সার রান শুরু হচ্ছে, এই সময়ে স্পার্সের ডিফেন্স কাভার প্লাস একটি প্রিমিয়াম ডিফেন্ডার যে ক্লিনশিটের সাথে সাথে অ্যাসিস্ট এবং গোল থ্রেটও রাখে, তাকে আসলে টিমে আমার মনে হয় যথেষ্ট ভালো একটি সিদ্ধান্ত হবে। তো তাকেও টিমে আনার একটি প্রিপারেশন চলছে। থার্ড প্লেয়ার যে হচ্ছে চে অ্যাডামস, সাউথহ্যাম্পটনের মোটামুটি কনসিস্টেন্ট প্লেয়ার বলা চলে। খুব বেশি গোল ইনভলভমেন্ট বলবো না, 12 ম্যাচে 4 গোল 4 অ্যাসিস্ট, কিন্তু মোটামুটি অনেকগুলো ম্যাচেই তার ইনভলভমেন্ট রয়েছে। সে হয়তো খুব বড় পয়েন্ট রিটার্ন করে না, কিন্তু প্রত্যেক ম্যাচেই তার অল্প অল্প কিছু ইনভলভমেন্ট থাকে। তো এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় যে খুব ভালো একটা অপশন, বিশেষ করে কলাম উইলসন, ব্যামফোর্ড, তারপর কালভার্ট লুইন, আমরা যদি এদের মধ্যে কাউকে বাদ দেওয়ার চিন্তা করি বা এদের মধ্যে কারো ফিক্সচার খারাপ হয়, কেউ ইঞ্জুরিতে পড়ে, সেক্ষেত্রে আমার মনে হয় চে অ্যাডামস ভালো একটি রিপ্লেসমেন্ট হবে। বিশেষ করে আমার টিমের জন্য আমি চিন্তা করছি কলাম উইলসনের রিপ্লেসমেন্ট হিসেবে, যেহেতু আর 2 উইক পরে আমি কলাম উইলসনকে হয়তো বা টিম থেকে বাদ দিব যখন তার ফিক্সচার ম্যান সিটি, আর্সেনাল এরকম কিছু টাফ ফিক্সচার হবে। তো সেই ক্ষেত্রে আমি চে অ্যাডামসকে হয়তো আমার টিমে কনসিডার করতে পারি। তো নেক্সট আমি
ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এই সিরিজটা আমি নতুন করে এনেছি আপনাদের থেকেই নেওয়া কোয়েশ্চেনগুলো দিয়ে। গতকাল রাতে আপনারা জানেন যে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এবং আপনাদের থেকে আমি প্রশ্ন নিয়েছি যে আপনারা কোন বিষয়গুলোতে আলোচনা চান, যে বিষয়গুলো আমি গেম উইক প্রিভিউতে আলোচনা করব, এবং তার ভিত্তিতে মোটামুটি সবগুলো টপিককে একত্রিত করে আমি এই কয়েকটা কোয়েশ্চেন এক করেছি, যেগুলো নিয়ে আজকে আমি আলোচনাটা করব। যে ফার্স্ট টপিক হচ্ছে গিয়ে যে সন এবং কেইনকে টিমে ব্যাক করতে হবে কিনা, দেন জিয়েক এবং জোটা তাদের রিপ্লেসমেন্ট, ডমিনিক কালভার্ট-লুইন তাকে রাখবে নাকি বিক্রি করবে, এটা অনেকে জিজ্ঞেস করছে। দেন চিলওয়েলকে কি আসলে টিমে রাখা উচিত কিনা, এখনো সে কি আসলে পারফর্ম করছে কিনা, এই ব্যাপারগুলো। তারপর বাজেট ডিফেন্ডার সম্পর্কে বরাবরই পুরো সিজনের শুরু থেকেই অনেকে জিজ্ঞেস করে আসছেন, তো এসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া প্রিমিয়াম মিডফিল্ডারদের একটা সিরিজ, যে 4টা বা 5টা সব প্রিমিয়াম মিডফিল্ডার নিয়ে খেলা কি রিস্কি কিনা, এবং গ্রিলিশ এবং সন তাদের নিয়ে একটা ডিসকাশন হবে। ফার্স্ট টপিক যে গেট ব্যাক সন অ্যান্ড কেইন, আসলে কি তাদেরকে আমাদের টিমে পুনরায় নিয়ে আসার সময় এসেছে কিনা। একটা যদি আমরা ছোট্ট সিজন রিভিউ দেখি, যে কেইন এবং সন দুইজনই এই সিজনের এফপিএল এর টপ 2টা স্কোরার। কেইন 9টা গোল এবং 10টা অ্যাসিস্টের সাথে 107 পয়েন্ট রিটার্ন করেছে, সন 10টা গোল এবং 4টা অ্যাসিস্টের সাথে 105 পয়েন্ট রিটার্ন করেছে। তো এই দুজনই এফপিএল এর টপ স্কোরার, যেখানে তারা কিন্তু এফপিএল এর হাইয়েস্ট প্রাইসড প্লেয়ার না। মিডফিল্ডে সনের চাইতে অনেক ওভার প্রাইসড প্লেয়ার রয়েছে, কেভিন ডুব্রায়না, স্টার্লিং, সালা, ব্রুনো ফার্নান্দেস, এরা সবাই কিন্তু সনের চাইতে প্রাইস বেশি, কিন্তু সন তাদের চেয়ে বেশি পয়েন্ট রিটার্ন করেছে ইভেন টাফ ফিক্সারগুলোতে। ইভেন কেইনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 107 পয়েন্ট রিটার্ন করেছে, কিন্তু সে হাইয়েস্ট প্রাইসড ফরওয়ার্ড না, হয়তোবা কাছাকাছি, আগুয়েরো হয়তোবা তার কাছাকাছি প্রাইসের বা তার চাইতে একটু হয়তো কমে গেছে প্রাইস, আমি ঠিক শিওর না। যদিও সে সেই প্রাইসেরও হয়, সে কিন্তু যথেষ্ট ভালো পয়েন্ট রিটার্ন করছে, এখন পর্যন্ত এফপিএল এর টপ স্কোরার সে। তো নেক্সটে তারা ফিক্সার লিভারপুলের পরে লিস্টার, উলভস, ফুলহাম, লিডস, অ্যাস্টন ভিলা। তো আমার মনে হয় অবশ্যই, যেহেতু তারা পুরো সিজন জুড়ে পারফর্ম করে আসছে এবং অলরেডি খারাপ যে ফিক্সারগুলো আমরা বলেছিলাম যেটা আসলে টাফ ফিক্সার, সেই ফিক্সারগুলোতেও তারা পারফর্ম করেছে, সুতরাং ইজি ফিক্সারগুলোতে পারফর্ম করবে না এরকম আসলে আশা করার কোনো কারণ নাই। ইভেন যেই ফিক্সারগুলোকে আমরা খারাপ বলেছিলাম, সেই ফিক্সারগুলোতে তারা কেমন করেছে একটু দেখে আসি। লাস্ট 4 গেম উইকে তারা ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল এবং ক্রিস্টাল প্যালেসকে ফেস করেছিল, যার মধ্যে কেইন এবং সন দুজনই 2 গোল 2 অ্যাসিস্ট করেছে। কেইন রিটার্ন করেছে 27 পয়েন্ট, যেটা ভার্ডির চেয়ে জাস্ট 1 পয়েন্ট কম, এবং সন রিটার্ন করেছে 31 পয়েন্টস, যেটা ব্রুনো ফার্নান্দেজের চেয়েও বেশি। ব্রুনো রিটার্ন করেছে 30 পয়েন্ট, ইভেন মো সালার চেয়েও বেশি, যদিও সালা একটি ম্যাচ খেলেনি, বাট স্টিল সন, কেইন দুইজনই কিন্তু তাদের টাফ ম্যাচগুলোতেও পারফর্ম করছে, স্পার্স ভালো পারফর্ম করছে। সো আমার মনে হয় তাদেরকে যে টিমে ব্যাক করতে হবে এটা নিয়ে আসলে আর কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, দুইজনকেই হয়তো বা এই মুহূর্তে ব্যাক করাটা খুব সহজ হবে না, সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাটলিস্ট একজনকে ব্যাক করা উচিত। স্পেশালি এটা আমার মনে হয় সন হওয়া উচিত, কারণ কেইনের চেয়ে দাম কম, প্লাস সে যেহেতু মিডফিল্ডার এবং গোলগুলো সনের থেকেই বেশি আসছে, সেক্ষেত্রে সনের পয়েন্ট পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি। এবং ফরওয়ার্ডে কেইনের কিছু রিপ্লেসমেন্ট আমরা হয়তো পেতে পারি, যে খুব কম দামে কেইনের সমান বা কাছাকাছি পয়েন্ট রিটার্ন করেছে কালভার্ট-লুইন, ব্যামফোর্ড, আদার ফরওয়ার্ডস, চিপ ফরওয়ার্ডস, বাট মিডফিল্ডে আসলে ওই রকম চিপ কোনো অপশন আমাদের নেই। ঠিক এই কারণেই আমার মনে হয় যদি দুইজনের মধ্যে একজনকে আনতে হয়, ইট হ্যাজ টু বি সন। আর যদি পসিবল হয় দুইজনকে আনা, আই ডোন্ট সি এনি প্রবলেম ইন দিস। সো দুইজনকেই যদি ব্যাক করে আনা যায়, আই থিঙ্ক ইটস অল ওকে। আর যাদের অলরেডি কেইন এবং সন দুইজনই আছে, আই থিঙ্ক তাদের কোয়েশ্চেন করার কোনো রিজন নাই যে তাদেরকে আর টিমে রাখবে কিনা, কারণ অলরেডি তারা পারফর্ম করে আসছে, টাফ ফিক্সারগুলোয় পারফর্ম করে আসছে। তো ফিক্সার যখন ইজি হচ্ছে, তখন আসলে দেয়ার ইজ নো রিজন টু ট্রান্সফার দেম আউট। নেক্সট টপিক হচ্ছে জোটার রিপ্লেসমেন্ট। তো লাস্ট কয়েক উইকে সাডেনলি জোটার ওনারশিপ খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, অলমোস্ট মো সালার সমান পর্যায়ে ওনারশিপ চলে গেছিল অলমোস্ট 30%-এর দিকে। বাট সাডেনলি আমরা জানতে পেরেছি যে জোটা ইজ ইনজুর্ড অ্যান্ড হি ইজ আউট ফর অলমোস্ট 2 মান্থস, যেটা অ্যাপ্রক্সিমেটলি ইয়র্গেন ক্লপ কনফার্ম করেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় জোটাকে হোল্ড করার কোনো রিজনই নেই, যেহেতু সে অলরেডি একটা রোটেশন রিস্কের প্লেয়ার, প্লাস সে ইনজুর্ড 2 মাসের জন্য, এই ক্ষেত্রে কোনো প্রশ্নই আসে না তাকে টিমে রাখার। সেক্ষেত্রে জোটার পসিবল রিপ্লেসমেন্ট হতে পারে জ্যাক গ্রিলিশ, যদি কারো টিমে জ্যাক গ্রিলিশ না থেকে থাকে, কারণ নেক্সটে জ্যাক গ্রিলিশ উইল ফেস মেবি উলভস অ্যান্ড দেন ওয়েস্ট ব্রম অ্যাওয়ে, দেন ক্রিস্টাল প্যালেস হোম। তো আমার মনে হয় 3টা ফিক্সারই খুব খারাপ ফিক্সার বলবো না, আবার খুব ইজি না, হয়তো ওয়েস্ট ব্রমটা একটু ভালো ফিক্সার তুলনামূলক। যদি জ্যাক গ্রিলিশ টিমে না থেকে থাকে, তাহলে জ্যাক গ্রিলিশ একটা অপশন হতে পারে। তারপর দিয়েগো জোটার নেক্সট রিপ্লেসমেন্ট যে হতে পারে, সে হচ্ছে উইলফ্রেড জাহা। সাধারণত আমি জাহাকে আসলে এফপিএলে খুব ওইভাবে সাজেস্ট করি না, কারণ তার টিমের কারণে টিমটা খুব ডিফেন্সিভ খেলে সাধারণত, কিন্তু এই সিজনে আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টাল প্যালেস মোটামুটি অ্যাটাকিং খেলছে এবং
আগের চেয়ে তুলনামূলক বেশি অ্যাটাক করছে এবং জাহা আসলে ইনফর্ম প্লেয়ার। ক্রিস্টাল প্যালাসও খুব খারাপ ফর্মে যে বলবো না, টিম ভালো করছে, স্পার্সের সাথে ভালো অ্যাটাক করেছে, ভালো ফাইট দিয়েছে। তো এই কারণে হয়তো বা জাহা একটি রিপ্লেসমেন্ট হতে পারে। ফিক্সচার খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপও বলবো না, কারণ স্পার্স ম্যাচের পর দেন কয়েকটা ওয়েস্ট হ্যাম, অ্যাস্টন ভিলা এই ধরনের কিছু ম্যাচ রয়েছে। তো আমার মনে হয় এই ম্যাচগুলো একদমই খুব যে টাফ সেটা বলবো না। সেক্ষেত্রে উইলফ্রেড জাহা একটা অপশন হতে পারে। তবে হ্যাঁ, এই দুইজনের ক্ষেত্রেই দেখা যায় যে জোটার থেকে আমাদের আপগ্রেড করতে হয়। যদি আমাদের আপগ্রেড করার সেই বাজেটটুকু না থাকে তাহলে আমরা ডিরেক্টলি সোয়াপ করতে পারি দিয়েগো জোটা টু জ্যারড বোয়েন ফ্রম ওয়েস্ট হ্যাম। জ্যারড বোয়েন ইজ এ গুড অপশন। আসলে ওয়েস্ট হ্যাম তুলনামূলক ভালো খেলছে, কিন্তু খুব বেশি অ্যাটাকিং বলবো না। জ্যারড বোয়েন আসলে রাইট উইং পজিশনটাই খেলে, তো যেহেতু সে ফরওয়ার্ড একটি প্লেয়ার, ফোরনালসা একটা অপশন হতে পারে, কিন্তু আমি মিডফিল্ডারের চেয়ে ফরওয়ার্ডদের একটু বেশি প্রেফার করি, সেই কারণে আমি জ্যারড বোয়েনকে প্রেফার করছি। ইভেন লাস্ট 2টা ম্যাচে তার একটি গোল, একটি অ্যাসিস্ট রয়েছে, প্লাস লাস্ট 4 ম্যাচে সে টোটাল 18 শটস নিয়েছে, 18টা শট, যার মধ্যে 12টা শট অন টার্গেট। তো সে আসলে বক্সের ভিতর ইনভলভমেন্ট আগের চেয়ে তুলনামূলক অনেক বেশি। এই কারণে জ্যারড বোয়েন একটি ভালো অপশন হতে পারে। আই থিঙ্ক এই 3জনই দিয়েগো জোটার ভালো রিপ্লেসমেন্ট অপশন। দেন আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে হাকিম জিয়েক রিপ্লেসমেন্ট। জিয়েককে কি টিমে রাখবে কি রাখবে না, এটা আসলে আমার মনে হয় ইজ নো মোর এ কোয়েশ্চেন, কারণ ওর হিজ ইনজুড, সে ব্যাক করতে হয়তো বা 2 সপ্তাহের মতো সময় লাগবে, এবং 2 সপ্তাহ মানে আসলে এফপিএল এর 2 সপ্তাহ না, কারণ আগামী 2 সপ্তাহে এফপিএল এ মোটামুটি 4 থেকে 5টা গেম উইক চলে যাবে। তো 4 থেকে 5টা গেম উইক একটা ইনজুড প্লেয়ারকে টিমে রাখার কোনো রিজন আমি দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে এগেইন যদি জিয়েক থেকে আমরা ডাউনগ্রেড করতে চাই, জ্যাক গ্রিলিশ হতে পারে। আর যদি আমরা আপগ্রেড করতে চাই সেক্ষেত্রে সন হিউংম্যান একটা অপশন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদের একটু এক্সট্রা বাজেট থাকা দরকার। আর যদি গ্রিলিশ এবং সন যেহেতু মোটামুটি হাই ওনারশিপ ওলা প্লেয়ার, তো সেই ক্ষেত্রে আমরা যদি আরও আপগ্রেড করতে চাই, কেভিন ডুব্রায়না কিংবা ব্রুনো ফার্নান্দেজ এদের মধ্যে কেউ যদি না থাকে টিমে, হয়তোবা তাদেরকে আমরা আপগ্রেড করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের হয়তোবা কোনো একটা ফরওয়ার্ড কিংবা প্রিমিয়াম ডিফেন্ডারকে ডাউনগ্রেড করতে হতে পারে। তো আমার মনে হয় খুব বেশি খারাপ হবে না, কারণ ফরওয়ার্ডে চিপ অপশনস রয়েছে। আর যদি জিয়েককে একদমই রিপ্লেস করতে হয়, আমার মনে হয় এছাড়া আর খুব বেশি ভালো কোনো অপশন নেই। তো সেই ক্ষেত্রে জ্যাক গ্রিলিশ যদি টিমে থেকে থাকে, জাহা অপশন হতে পারে, কিন্তু আমার জাহা আসলে এফপিএল এ অ্যাজ ইউ অলরেডি নো যে জাহা খুব বেশি পছন্দের অপশন না। আর জিয়েক যেহেতু একটা রেগুলার প্লেয়িং প্লেয়ার, তো সেই ক্ষেত্রে জিয়েকের পজিশনে এমন একটা প্লেয়ার আনা উচিত যে রেগুলার খেলবে এবং হয়তো বা জিয়েকের চেয়ে একটু বেশি রিটার্ন দিবে। নেক্সট টপিকটা হচ্ছে যে ডমিনিক কালভার্ট-লুইনকে কি আসলে টিমে রাখবে কি রাখবে না, এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন আসছে। তো এই কোয়েশ্চেনটার জন্য আমি যেই টপিকটা একটু ব্যাক যেতে চাই সেটা হচ্ছে সন এবং কেইনের ইস্যুটা। সন এবং কেইনকে কিন্তু আমরা বাদ দিয়েছিলাম তাদের ফিক্সারের জন্য, তাদের ফর্ম ভালো ছিল। ঠিক একই জিনিস আমরা হয়তো দেখতে পারবো ডমিনিক কালভার্ট-লুইনের ক্ষেত্রে। কালভার্ট-লুইন কিন্তু ফর্মে আছে, সে অলরেডি সিজনের টপ স্কোরার, 11টা গোল করেছে, 2টা অ্যাসিস্ট রয়েছে। সে এই পর্যন্ত সিজনে জাস্ট মাত্র 2টা ম্যাচে ব্ল্যাঙ্ক দিয়েছে। নেক্সটে লিস্টার, আর্সেনাল, শেফিল্ড, ম্যান সিটি, ওয়েস্ট হ্যাম, উলভস, এই 6টা টিমকে সে ফেস করবে। আমার মনে হয় না ম্যান সিটি বাদে বাকি কোনোটাই এমন টিম যে যাদের বিপক্ষে স্কোর করা একদমই ইম্পসিবল। ইভেন ম্যান সিটির বিপক্ষেও গোল হতে পারে, যেহেতু হোম ম্যাচ, এবং হোম অ্যাওয়ে অলরেডি যে একটা ডিফারেন্স চলে আসতে শুরু করেছে সেটা আমরা এই সপ্তাহে দেখেছি, কারণ দর্শকরা ব্যাক করেছে মাঠে। তো সেই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, বাদ দেওয়া যেতে পারে যদি এর চেয়ে বেটার কোনো আমরা অপশনে যাই, কারণ কালভার্ট-লুইনের প্রাইস ইজ নাও 7.9 মিলিয়ন, হয়তোবা প্রায় 8 মিলিয়নের কাছাকাছি প্রাইস। সে রেগুলারলি 5-6 পয়েন্ট করে রিটার্ন করছে, নো বিগ রিটার্নস। আই স্টিল থিঙ্ক যে তাকে রাখা যেতে পারে, বাট তাকে বাদ দিয়ে যদি আমরা একটি চিপ ফরওয়ার্ড নেই এবং মিডফিল্ড আপগ্রেড করতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় এটা যথেষ্ট ভালো একটা অপশন, কারণ চিপ ফরওয়ার্ডে কিন্তু আমাদের যথেষ্ট ভালো কয়েকটা অপশন রয়েছে। ব্যামফোর্ড একজন, তারপর চে অ্যাডামস একটা অপশন, ইভেন কলম উইলসন ইজ এ গুড অপশন। তো যদি আমরা ডাউনগ্রেড করে মিডফিল্ড আপগ্রেড করতে চাই, সন, কেভিন ডুব্রায়না, ব্রুনো, সালা এই ধরনের কাউকে প্রিমিয়াম মিডফিল্ডার নিতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় ইটস ওকে। বাট আদারওয়াইজ জাস্ট মানে ফিক্সচার খারাপ দেখে কালভার্ট-লুইনকে বাদ দেওয়ার কোনো রিজন আমি দেখছি না। যদি অন্য প্লেয়ার আপডেট করার জন্য হয় তাহলে দেন ইটস ওকে। নেক্সট কোয়েশ্চেন ইজ চিলওয়েল ওয়ার্থ কিপিং অর নট।
লাস্ট দুইটা ম্যাচে চেলসি ক্লিনশিট রাখতে পারেনি, তো চিলওয়েলের কোনো অ্যাটাকিং রিটার্নও ছিল না। তো সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যাচ্ছে যে ফিক্সচার খুব বেশি ভালো না, উলফস অ্যাওয়ে, দেন আর্সেনাল অ্যাওয়ে আছে, ম্যান সিটি, লিস্টার আছে নেক্সট 6টা ফিক্সচারে। তো 3 থেকে 4টা ফিক্সচারে এমন যে ক্লিনশিট হয়তো বা খুব বেশি আশা করা যায় না। তো সেই ক্ষেত্রে চিলওয়েলকে কি টিমে রাখবে কি রাখবে না। তো আমার এখন পর্যন্ত মনে হয় চেলসি এবং স্পার্স এই দুইটা টিমের ডিফেন্স এই সিজনে সবচাইতে বেশি ভালো রয়েছে প্রিমিয়ার লিগে। তো চেলসির একটা ডিফেন্সিভ কাভার আসলে খুব দরকার। সেই ক্ষেত্রে যদি আমাদের কারো টিমে চিলওয়েল এবং রিস জেমস দুইজনই থেকে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে দুইজন অলমোস্ট সেম পোটেনশিয়ালের প্লেয়ার। রিস জেমসও যথেষ্ট পরিমাণ অ্যাটাকিং থ্রেট থাকে, গোল অ্যাসিস্ট করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো দুইজনের হয়তো একজনকে বাদ দেওয়া যেতে পারে, যেহেতু চিলওয়েলের প্রাইস বেশি এবং আউটপুট অলমোস্ট সেম আসছে। সেই ক্ষেত্রে চিলওয়েলকে বাদ দেওয়া যেতে পারে। বাট চেলসির কোনো ডিফেন্ডার না থাকলে আমি মনে করি এখন পর্যন্ত চিলওয়েল ইজ ওয়ার্থ কিপিং, কারণ নেক্সট ম্যাচগুলো তো হয়তো কোনো ম্যাচে ক্লিনশিট কিংবা কোনো ম্যাচে অ্যাটাকিং রিটার্ন আমরা দেখতে পারবো। তো যদি আমরা রিস জেমসকে রেখে চিলওয়েলকে বাদ দিতে চাই, সেক্ষেত্রে হয়তো বা সার্জিও রেগুইলন স্পার্সের একটা রিপ্লেসমেন্ট হতে পারে, অথবা আমরা ম্যান সিটির যদি একটা ডিফেন্ডার নিতে চাই, সেক্ষেত্রে হয়তো রুবেন দিয়াস ইজ দ্য সেফেস্ট অপশন। যদিও বলা যাচ্ছে না যে সে সবগুলো ম্যাচ খেলবে বা 90 মিনিটস খেলবে, বাট স্টিল বাকি ডিফেন্ডারদের চেয়ে আমার মনে হয় রুবেন দিয়াস একটু বেশি সেফ, যেহেতু সে অলরেডি টিমে সেট হয়ে গিয়েছে এবং টিমের মেইন সেন্টার ব্যাক। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সে একটা ভালো অপশন হতে পারে, যেহেতু ম্যান সিটির ডিফেন্স যথেষ্ট ভালো এবং তাদের লং রানে একটা ভালো ফিক্সচার রয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই দুইজন পসিবল রিপ্লেসমেন্ট হতে পারে। নেক্সট অনেকেই জানতে চেয়েছিল যে কিছু বাজেট ডিফেন্ডারদের ব্যাপারে 4.5 to 5 মিলিয়নে। আমি 3টা ডিফেন্ডারের নাম বলছি। ফার্স্ট অফ অল এরিক ডায়ার ফ্রম স্পার্স, 5 মিলিয়ন প্রাইস। স্পার্সের ডিফেন্স আমরা দেখেছি যে ব্যাক টু ব্যাক 4টা না 5টা ক্লিনশিট রেখেছে, হয়তো বা 4টা ক্লিনশিট রেখেছে। ক্রিস্টাল প্যালেসের সাথে একটি গোল কনসিড করেছে। তো সেই ক্ষেত্রে এরিক ডায়ারকে কনসিডার করা যেতে পারে 5 মিলিয়নে, যদিও সে সেন্টার ব্যাক, বাট যদি ব্যাক টু ব্যাক কিছু ক্লিনশিট আসে তাহলে আমার মনে হয় ওয়ার্থ ইট, কারণ 5 মিলিয়নে আর এমন কোনো প্লেয়ার আমি দেখছি না যে রেগুলার ক্লিনশিট থ্রেট রাখে, যদিও অ্যাটাকিং থ্রেট নাই, বাট স্টিল ক্লিনশিট ইজ মোর ইম্পর্টেন্ট আই গেস, কারণ অ্যাটাকিং রিটার্ন আসলে খুব কম, হয়তো 3 থেকে 4 সপ্তাহে একটা আমরা পাই। সেক্ষেত্রে এরিক ডায়ার 5 মিলিয়নের মধ্যে আমার মনে হয় বেস্ট অপশন। দেন ওয়েস্ট হ্যামের ভ্লাদিমির সোফাল ক্যান বি অ্যানাদার অপশন। ওয়েস্ট হ্যামের ফিক্সার যথেষ্ট ভালো, প্লাস সোফাল আসলে রাইট ব্যাকে খেলে, মোটামুটি ভালো একটি অ্যাটাকিং থ্রেট রয়েছে। তো আমার মনে হয় যথেষ্ট ভালো একটা অপশন 4.6 মিলিয়নে। আর আমরা যদি আরও চিপ অপশনে যাই, তাহলে আমরা বার্নলি থেকে চার্লি টেইলরকে নিতে পারি 4.4 মিলিয়ন, খুবই চিপ বলা যায়। ইভেন আমাদের ফোর্থ অপশন হিসেবে আমরা নিতে পারি, কখনো হয়তো উইক ইন উইক আউট করে খেলাতে পারবো। বার্নলির ডিফেন্স ভালো, লাস্ট উইক আর্সেনালের সাথে ক্লিনশিট রেখেছে এবং নেক্সটও মোটামুটি ভালো কিছু ফিক্সচার রয়েছে। তো আমার মনে হয় এই 3 জনের প্রতি আমরা একটু নজর রাখতে পারি। একজন কোয়েশ্চেন করেছিল যে ইজ ইট রিস্কি প্লেইং 4 or 5 প্রিমিয়াম মিডফিল্ডার্স। আসলে এই কোয়েশ্চেনটা একজন না, মোটামুটি অনেকের কাছ থেকে এসেছে। অ্যাকচুয়ালি আমি আমার ওয়াইল্ড কার্ড ড্রাফটে এই মিডফিল্ডার দিয়েছিলাম এবং ফেসবুকে পোস্ট করেছিলাম আমার পেজ থেকে। মোটামুটি ভালো একটা রেসপন্স এসেছে। প্রায় 20,000 মানুষ এই পোস্টটা দেখেছে, তারা কমেন্ট করেছে, কয়েক হাজার মানুষ কমেন্ট করেছে। তো অনেকেই এই কোয়েশ্চেনটা তুলেছে যে আসলে কি এতগুলো প্রিমিয়াম মিডফিল্ডার খেলানো উচিত কিনা। আমি এটার যদি একদম সোজা সাপটা উত্তর দিতে চাই যে ফার্স্ট অফ অল এখানে 3 জন প্রিমিয়াম, সালা, কেভিন ডি ব্রুয়নে অ্যান্ড ব্রুনো ফার্নান্দেজ। সন আসলে প্রিমিয়াম বলবো না, মিড প্রিমিয়াম। দেন গ্রিলিশ ইজ এ বাজেট মিডফিল্ডার। স্টিল যদি গ্রিলিশকে বাদ দিয়ে আমরা বাকি 4 জনকে প্রিমিয়াম কনসিডার করি, আমি বলবো স্টিল দে আর সেফ প্লেইং উইথ 4 প্রিমিয়াম মিডফিল্ডার্স, কজ এই 4 জন বা 5 জনই কিন্তু আসলে মিডফিল্ডের টপ স্কোরিং প্লেয়ার্স। আমরা এদেরকে যদি নিয়ে বাকি টিমটা ব্যালেন্স করে সাজাতে পারি, ভালো ডিফেন্স এবং মোটামুটি ভালো ফরওয়ার্ড নিয়ে, যারা রেগুলার খেলে, যেমন ব্যামফোর্ড, উইলসন, চেয়ারডামসের মতো ফরওয়ার্ড নিয়ে যদি আমরা টিম সাজাতে পারি, তাহলে আসলে আই ডোন্ট সি এনি রিস্ক, কারণ এরাই ঘুরে ফিরে পয়েন্টগুলো দিচ্ছে। হয়তো বা এক উইক তারা দেয় না, এই উইকে যেমন 3 জন ব্ল্যাঙ্ক করেছে, এদের মাঝে সন এবং সালা পয়েন্ট রিটার্ন করেছে, বাট স্টিল এক উইক ব্ল্যাঙ্ক দিলে হয়তো বা এমন উইক আসে যে উইকে তারা সবাই ডাবল ডিজিট রিটার্ন করে। তো ম্যাক্সিমাম পয়েন্টগুলো কিন্তু আমরা তাদের থেকেই পাবো। তো আমরা যদি চিন্তা করি যে এদের আমরা সবগুলো প্রিমিয়াম খেলাবো না, তাহলে এমন কোনো অপশন নাই যাদেরকে আমি বলতে পারবো যে এদের একজনের চেয়েও বেটার। হয়তো বা জাহা, গ্রিলিশের কাছাকাছি একটা অপশন, বাট বেটার আমি বলতে পারছি না। তো এই কারণে আমার মনে হয় না যে 4টা প্রিমিয়াম মিডফিল্ডার খেলানো খুব রিস্ক। ইভেন গ্রিলিশকে আমি প্রিমিয়াম কনসিডার করছি না। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি আদার প্লেয়ার যাকে আমি বলতে পারি যে সনের চেয়ে বেটার সনের প্রাইসে, বা সালার চেয়ে বেটার সালার প্রাইসে। ইভেন সালার প্রাইস আসলে এরকম কেউ নাইও। তো হয়তো বা কেভিন ডি ব্রুয়নে এখন পর্যন্ত তার প্রাইস অনুযায়ী পারফর্ম করে নাই, হয়তো আমাদের আরও 2-3টা উইক দেখতে হবে, বাট স্টিল আই থিঙ্ক ইটস সেফ।
একজন কোয়েশ্চেন করেছিল গ্রিলিশ অর সন, যদি সে 4টা মিডফিল্ডার নিয়ে খেলতে চায়। আমার মনে হয় সালা, ব্রুনো অ্যান্ড কেডিবি আর দ্য ফার্স্ট 3 অপশনস। আসলে ফার্স্ট 3 অপশন, আমি ডিরেক্ট এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি দিতে চাই, এই 5 জনের মধ্যে আমার মনে হয় সন ইজ দ্য ফার্স্ট অপশন, কারণ যেভাবে সে পারফর্ম করছে এবং স্পার্স যেভাবে পারফর্ম করছে, তো সব মিডফিল্ডার এবং সব এফপিএল প্লেয়ারদের মধ্যে আমার মনে হয় সন ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। তো এই কারণে গ্রিলিশের সাথে আসলে কম্পারিজনটা আসছে না, সেক্ষেত্রে অবশ্যই আমার চয়েস হচ্ছে সন হিউম্যান। গ্রিলিশের 1-2টা ভালো ফিক্সার আছে, ওয়েস্ট ব্রম আছে, বাট আই স্টিল থিঙ্ক যে সন ইজ বেটার অপশন। লাস্ট টপিক টুডে ইজ ক্যাপ্টেন্সি। এই উইকের টপ 3টা ক্যাপ্টেন আমার মতে কেভিন ডি ব্রুইনে এগেনস্ট ওয়েস্ট ব্রম অ্যাট হোম, ব্রুনো ফার্নান্দেজ এগেনস্ট শেফিল্ড অ্যাওয়ে। আমরা অলরেডি দেখেছি যে ব্রুনো ফার্নান্দেজের অ্যাওয়ে রেকর্ড খুব ভালো এবং শেফিল্ড অলরেডি এই সিজনে মনে হয় একটা ম্যাচ বাদে সবগুলো ম্যাচ হেরেছে, তো সে অবশ্যই একটা ভালো অপশন। প্লাস তার অ্যাওয়ে রেকর্ড ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাওয়ে রেকর্ড যথেষ্ট ভালো। দেন সালা এগেনস্ট স্পার্স হোম। হ্যাঁ, হয়তো বা স্পার্স ভালো করছে ডিফেন্সিভলি, বাট অ্যানফিল্ডে খেলা, সেক্ষেত্রে সালার একটি স্কোরিং অপরচুনিটি থাকে, বাট আমি বলবো না খুব স্ট্রং একটা অপশন। বাট ব্রুনো ফার্নান্দেজ ইজ দ্য সেফেস্ট অপশন আই থিঙ্ক, কারণ কেভিন ডি ব্রুইনে লাস্ট উইকে অলরেডি 90 মিনিটস খেলেছে, তো এই উইকে হয়তো বা একটা রোটেশন আমরা দেখতে পারি, সেক্ষেত্রে যদি ব্রুনো ফার্নান্দেজ থাকে হি ইজ দ্য সেফেস্ট অপশন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। হয়তো আগামীকালকে আমি আমার টিম সিলেকশন ভিডিওটা আপলোড করবো। টিল দেন, গুড বাই।